লাইভ স্টোরি ওকে রেডি শুভ সন্ধ্যা ভয়েস অফ আগ্রাবাদ ললিতা কলা স্টুডিও লন্ডন লুটন থেকে আমি খান জয়নুল জয় সব সময় আপনাদের সাথে আছি কাছে দূরে প্রবাসী আগ্রাবাদিয়ান ভাই বোন এবং বাংলাদেশের সকল দর্শককে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আজ অনেক দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে কিছু অতিথি থাকবেন তারাও আমাদের শ্রদ্ধেয় কামাল ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আজকের লাইভ অনুষ্ঠানে কামাল ভাইয়ের স্মৃতি নিয়ে কিছু আলোচনা আমরা করব আমার সঙ্গে আছেন অর্থাৎ ভয়েস অফ আগ্রাবাদের সঙ্গে আছেন মিজানুর রহমান আলতাফউদ্দিন ও বাবলু খন্দকার চলুন আমরা সবাই একত্রিত হয়ে স্ক্রিনে আপনাদের সামনে এসে আমরা দু কথা বলবো এবং পরিশেষে আমরা কামাল ভাই কিছু কথা কিছুদিন আগে আমি যখন দেশে ছিলাম তখন আমি আমার বন্ধু খোকাকে নিয়ে গিয়েছিলাম অর্থাৎ বড় বাড়িতে সেই বড় বাড়িতে তো বড় বাড়িতে কামাল ভাই বড় ভাইয়ের সাথে আমাদের কিছু কথাবার্তা হয় খেলাধুলা নওজন ক্লাবের অতীত নিয়ে তো নওজন ক্লাব নিয়ে ওনার অনেক স্বপ্ন ছিল এবং এখনো পর্যন্ত উনি শেষ বিদায়ে আগ পর্যন্ত তার ভাবনা ছিল খেলাধুলা নিয়ে তাই এই বিষয় নিয়ে আমরা ওনার মুখ থেকেই কিছুক্ষণ পরে শুনব তো চলুন আজকে আমার স্টুডিওতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার সঙ্গে আরও তিনজন অতিথি অর্থাৎ উপরে আমার বাম পাশে অর্থাৎ বাম পাশে মিজানুর রহমান নিচে বাবলু খন্দকার আলতাফ উদ্দিন তার পাশে দেখতে পাচ্ছেন তো নিজাম ভাই বাবলু এবং আলতাফ ভাই আপনারা দর্শকের সামনেই সবার প্রতি আপনার শুভেচ্ছা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আপনারা শুরু করেন এক এক করে আপনাদের আপনাকে আমার সাউন্ড ঠিকমতো শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলো ওকে আলতাফ ভাই আপনি কামাল ভাইয়ের স্মৃতিপটে কিছু আলোচনা করেন আপনার মুখ থেকে সবাই শুনতে চান সাউন্ড কম পাচ্ছেন হ্যালো সাউন্ডটা বাড়ায় দিন হ্যাঁ সাউন্ড শোনা যাচ্ছে এখন একটু হ্যাঁ একটু হ্যাঁ আপনার কথা আমি শুনতে পাচ্ছি অবশ্য হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি কামাল ভাই হ্যাঁ আপনার ভাই বলেন আসসালামু আলাইকুম আমার আগ্রাবাদবাসী বৃন্দ আসসালামু আলাইকুম তোমাকে ধন্যবাদ আজকে এখানে কথা বলতে দেওয়ার জন্য বাবলু তোমাকে শুভেচ্ছা নিজাম বন্ধুবৎ তোমাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জয়নাল বিদেশে বসে শোনা যাচ্ছে তো না হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ আমার বড় ভাই কামাল উদ্দিনকে নিয়ে স্মরণ করে আজকে যে অনুষ্ঠানটার আয়োজন করলো আমি তার জন্য তাকে অবশ্যই প্রথমে অভিনন্দন জানাচ্ছি থ্যাংক ইউ আমার বড় ভাইকে আমাদের লোকজন এইভাবে মনে রাখবে এইভাবে মনে রাখতে পারবে আমি অথবা এইভাবে মনে রাখছে এই জন্য আমি সমস্ত আগ্রাবাদবাসীর কাছে অসম্ভব ঋণী বড়দা কামাল ভাই শুধু আমার বড়দা নয় তিনি সমগ্র আগ্রাবাদেরই বড়দা ওনাকে কেউ ওনার নাম ধরে রাখতো না সবাই বড়দাই রাখতো বড় পরিবারের বড় সন্তান উনি কোনোদিন ছোট মন করে চলতে আমি ওনাকে দেখিনি বড় কৃপণ স্বভাবের ছিল বড় ভাই প্যান্ট শার্ট বেশি সিলাইতো না নিজের কাপড় চোপড়ের প্রতি কোনো রকম দরদ নাই অথচ খেলাধুলার জন্য আগ্রাবাদের ছেলে মেয়েদের খেলাধুলার জন্য অকাতরে সেই ব্রিটিশ পাকিস্তান আমল থেকে
হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা বিচারে উনি খরচ করে গেছেন। অথচ আমি কোনোদিন ওনাকে একটা গাড়ি কিনতে দেখলাম না, একটা ভালো ট্যাক্সিতে ধরতে দেখলাম না। কোন সময় হেঁটে হেঁটে চলতো, ভালো শার্ট প্যান্ট পরতো না, ভালো একটা স্যান্ডেল পরতো না, ভালো একটা জুতা পরতো না। অত কি বড় হৃদয়! অনেক বড় পরিবার, বড়দাই আমাদের পরিবারটা চালাতেন। আমাদের এতগুলা ভাই, আমাদের এত বড় পরিবার সামলানোর পরে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে নিয়ে আগ্রাবাদের এতগুলা ছেলে পেলেকে উনি কিভাবে সামলাতেন আমার মাথায় কোনোদিন ঢুকে নেই। বড়দার কাছে গিয়ে কেউ কোনোদিন ফেরত আসেনি, সে যে কিছুই হোক। আরে আল্লাহ, আমার বড় ভাইকে তুমি ব্যস্ত নসিব করে বড়দার। আমি এতটুকু বলে একটু ক্ষান্ত দিলাম। জয়নাল প্লিজ, থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনি আমাদের বিশেষ করে আপনার মূল্যবান সময় দিয়ে আপনি আসছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি যাচ্ছি নিজাম ভাইয়ের কাছে। নিজাম ভাই, আপনি জানেন কিছুদিন আগে, আমি আবারও বলছি যে আমি যখন বাংলাদেশ ছিলাম তখন অর্থাৎ কামাল ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমার সঙ্গে খোকাও ছিল। তো দুজন লাগে সবসময় কারো সাক্ষাৎকার নিতে হলে। তো আমি ক্যামেরায় ছিলাম, প্লাস খোকা ওনার খেলাধুলা সম্পর্কে জানতো বলে ওনার কাছে সেই সম্পর্কে প্রশ্ন করেছিল, সেগুলো উত্তর উনি দিয়েছেন, ওনার স্বপ্নের কথা বলেছেন, ওটা আমরা শুনবো, সবাইকে শোনাবো। নিজাম ভাই, আপনি কামাল ভাই সম্পর্কে কিছু বলেন। ধন্যবাদ। মাইক্রোফোন নিজাম। প্রোগ্রাম করতেছি আফতাব ভাইদের সাথে। তোমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে সালাম জানাই। নিজাম ভাই বলতেছেন তাদেরকে আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে সালাম জানাই। আর দেখার যে ব্যবস্থা করে দিল আমাদের জয়নাল, তার কাছে আমরা কৃতজ্ঞ। এমন একটা অনুষ্ঠান যে হৃদয় বিদারক ঘটনা, যিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন, সে আগ্রাবাদের মুকুটহীন সম্রাটের মতো যিনি ছিলেন খেলাধুলার জগতে। আগ্রাবাদ নৌজওয়ান ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন তিনি। আমি মনে করি, বা আমার ব্যক্তিগতভাবে আমি যেটা ধারণ করি, উনি ছিলেন মূল কারিগর। উনি আগ্রাবাদ নৌজওয়ান ক্লাবের চট্টগ্রাম খেলাধুলার জগতে তথা বাংলাদেশের ক্রীড়া সংগঠক হিসাবে উনি ছিলেন একজন কারিগর। আর নৌজওয়ান ক্লাবের মূল কারিগর হিসাবেই আমরা ওনাকে অবহিত করতে পারি, যিনি খেলাধুলার জগতে বিশেষ করে সংগঠক হিসাবে উনি ছিলেন একজন মুকুটহীন সম্রাট। শ্রদ্ধেয় কামাল ভাইয়ের সাথে আমার পরিচয় সে দীর্ঘদিনের। যদিও ওদের বাড়ির পুকুর পাড় আমাদের ছিল সাইটের পরে, আমরা সেই পুকুর, যেটা আফতাবদের পুকুর ছিল, সেই পুকুরের সাথে প্রথম আমাদের পরিচিতি। এরপরে খেলাধুলা নিয়ে হাজিবাড়ির পুকুরের পরবর্তী পর্যায়ে আমি 67 সনে কামাল ভাইয়ের সাথে সম্পৃক্ত হই। 68 সনে আমি নৌজওয়ান গ্রিনে খেলা শুরু করি। তখন আমাদের আরেকজন আগ্রাবাদ নৌজওয়ান ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন মফজল, যিনি চায়ের দোকানে আমরা ড্রেস করতাম, ওইখানে টিম ড্রেস করা হতো, ওইখান থেকে আমরা স্টেডিয়ামে খেলতে যাইতাম। তো তখন থেকেই কামাল ভাইয়ের সাথে আমার পরিচয়। উনি যে কি ব্যক্তিত্ব ছিলেন এটা এক কথায় বা অল্প পরিসরে বলে শেষ করা যাবে না। আজকে সত্যি বলতে কি, ওনার সাথে সরাসরি আমি সম্পৃক্ত ছিলাম প্রায় 18-19 বছর। আমি চট্টগ্রাম ছাড়ি 85 সনে। 1985-তে আমি চট্টগ্রাম ছাড়ি। এর আগ পর্যন্ত প্রায় 19 বছর আমি ওনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম খেলাধুলা নিয়ে। অ্যাথলেট, ফুটবল, ক্রিকেট, সব ধরনের খেলাই উনি আগ্রাবাদকে মাতিয়ে রেখেছিলেন। বিশেষ করে আগ্রাবাদের যে পরিবেশ বিশেষ করে সুন্দর রাখার জন্য এবং সন্ত্রাস মুক্ত তথা মানুষের মনে প্রাণ আনার জন্য বা একটা ভালো সময় কাটানোর জন্য উনি খেলাধুলাকে বেছে নিয়েছিলেন, যে কোনো রকম সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য, যাতে কোনো মানুষ বা কোনো ছেলে পেলে ডিরেল্ড হয়ে না যায়, অন্তত খেলাধুলার সাথে সম্পৃক্ত থেকে তারা তাদের জীবন গঠন করতে পারে। এবং উনি ছিলেন তৎকালীন সময়ের একজন প্রাণ পুরুষ।
এই নৌজওয়ান ক্লাবের মাধ্যমে আগ্রাবাদের সমস্ত ছেলেপেলেদেরকে নিয়ে উনি যা করেছেন তথা চট্টগ্রাম এবং বাংলাদেশ তার প্রমাণ। এবং বহু বড় বড় খেলোয়াড়, বহু বড় বড় মানে সে ক্রিকেটে হোক, ফুটবলে হোক, বিভিন্ন অ্যাথলেটিক্সে হোক, বাংলাদেশ রিপ্রেজেন্ট করছে ওনার সরাসরি ওনার সম্পৃক্ততার মাধ্যমে এবং ওনার সাংগঠনিক দক্ষতার মাধ্যমে। উনি নিজেও খেলতেন, উনি নিজে ফুটবল খেলেছেন, উনি নিজে ক্রিকেট খেলতেন। আমি নিজেই দেখেছি সে চার্মিং স্পোর্টস থেকে তৎকালীন সময়ে সম্ভবত 50 টাকা দিয়ে বল নিয়ে আসতো, বলটা নিয়ে এসে জাম্বুরি মাঠে আমাকে বলতে এলো। আমি আর আমাদের এক প্রয়াত আরেক বন্ধু ছিলেন মারুফ, সেও কিন্তু খুব ভালো বল করতো, সেও স্পিন বল করতো আফতাবের সাথে। সে মারুফ আজকে এই বল নে, বল কর। আমি আর মারুফ ওই ট্রাঙ্কটা নিয়ে যেতাম ক্রিকেটের, দুলাল ভাইদের গ্যারেজে থাকতো ট্রাঙ্ক, একটা ট্রাঙ্ক ছিল ক্রিকেটের, বিরাট ট্রাঙ্ক। ওখানে প্যাড থেকে শুরু করে সমস্ত ক্রিকেটের আইটেম ছিল, ওখান থেকে নিয়ে যেতাম। মাঝে মাঝে আমরা দেখতাম আমি আর মারুফের আগে উনি আগে এসে হাজির বল নিয়ে, সেই হয় আজকে নতুন বল দিয়ে খেলতে হবে। উনি দেখেছি উনি আগের থেকে উনি মাঠে জাম্বুরি মাঠে উপস্থিত, আর আমি আর মারুফ যাইতে একটু লেট হয়ে গেছিল ট্রাঙ্ক নিয়ে, আমরা খাল পাড়ে চলে যেতাম ট্রাঙ্ক নিয়ে, এরকম অবস্থা ছিল। তো উনি সরাসরি নিজেও ক্রিকেট খেলতেন এবং সমস্ত ক্রিকেটার তখন পাকিস্তানিরাও ছিল। আয়াজ ওই বাবলু বোধ জানবে, আয়াজ, তারপর ইকবাল, আরো এ ধরনের ক্রিকেটাররা ছিল, জিবি ভাই খেলতো, এরা ছিল, হ্যাঁ রাইট রাইট, এরাও কিন্তু ক্রিকেট খেলতো নৌজওয়ান ক্লাবের হয়ে। তৎকালীন সময়েও উনি মানে খেলাধুলা পাগল যে ছিলেন। আফতাব তো অনেক কিছু বলে গেল, এবং তার তো বড় ভাই সে যতটুকু বলছে অনেক কমই বলছে, কিন্তু আমরা সরাসরি যা দেখেছি ওনার ভিতরে, এবং এটা অল্প পরিসরে বলে শেষ করা যাবে না। যেমন উনি ক্রিকেট খেলাতেন এবং গোটা বাংলাদেশ থেকে উনি খেলোয়াড় সংগ্রহ করতেন, সে ফুটবলের হোক, ক্রিকেটের হোক, ইভেন কি অ্যাথলেটিক্স হোক। সেই নোয়াখালী, চাঁদপুর, খুলনা, রাজশাহী বহু ক্রিকেটার, ফুটবলার উনি আমাদের নৌজওয়ান ক্লাবে নিয়ে আসতেন। এবং সবচেয়ে বড় কথা, এত উদ্যোগী ছিলেন উনি যে উনার হোটেলে সিট তখন করতে পারতেছিলেন না। পরে উপরে উনি থাকে একটা 3তলা 4তলা বিল্ডিং, ওখানে একটা রুম, পরে ওই রুমটা উনি ছেড়ে দিয়ে বলতো আজকে ওইখানে থাক, পরের দিন খেলা রাত্রে ওইখানে রাখতো প্লেয়ার। নিহার ভাই, এই যে তারপরে পরবর্তী পর্যায়ে মডার্নে খেলছিল নেহার ভাই, সুগেন্দা, এদেরকে উনি ওইখানে রাখতো। ইভেন কি বাংলাদেশ টিমে তখন শান্টু ভাই খেলতো, শান্টু ভাই থেকে শুরু করে বড় বড় বাংলাদেশ বহু ফুটবলার, যে ফারুক ভাই বাংলাদেশ টিমে খেলতো, ফারুক ভাইকে নিয়ে গেছি। তারপরে ফারুক ভাই তখন সিকাস্টমে জয়েনও করে নাই, উনি বাংলাদেশ টিমে খেলতো, তার আগে নৌজওয়ানে খেলছে। তারপরে মনসুর ভাই, এরকম প্রতিষ্ঠিত বাংলাদেশের বহু বড় বড় ফুটবলার আমাদের এই নৌজওয়ান ক্লাবে উনি নিয়ে খেলাইছে। যার জন্য ওনার যে মানে সাংগঠনিক দক্ষতা এবং ওনার নিজের যে কর্ম তৎপরতা এবং বিশেষ করে খেলাধুলার বিষয়ে এতটা নিবেদিত প্রাণ ছিল, আমি কিন্তু দ্বিতীয়টি আমি দেখি নাই। উনি সেই রাত জাগা থেকে শুরু করে খেলা শেষ হওয়া অবধি, এরপরে এদেরকে আবার পৌঁছায় দেওয়া এবং ট্রেনে উঠে দেওয়া পর্যন্ত যেভাবে উনি কষ্ট করতেন, এটা চোখে না দেখলে বোঝানো যাবে না। আজকে আমাদের চোখে পানি আসছে, আমরা যাইতে পারি নাই ওনার জানা যায়। আমাদের এত খারাপ লাগছে যখন আফতাব বললো সকালে ওর টেলিফোনটা পেয়ে, ওর মনটা, আমি কারণ ব্যক্তিগত ভাবে ওনার কাছে আমি অনেক ঋণী। আমাকে চট্টগ্রাম ডিস্ট্রিক্ট টিমে উনি খুলনা নিয়ে গেছে, বলছে তুই আয় তোকে খেলাবো। চট্টগ্রাম ডিস্ট্রিক্ট টিমে নিয়ে গেছে, যুব টিমে। এরপরে কক্সবাজার আমাকে খেলতে নিয়ে গেলেন। আমি ওনার এসব ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। উনি যেভাবে আমাকে স্নেহ ভালোবাসা আমাকে দিতেন, আমি ওনার কাছে এত বেশি কৃতজ্ঞ, ওনার কাছে এবং নৌজওয়ান ক্লাবের কাছে এবং নৌজওয়ান ক্লাবের যারা বড় ভাই আছে তাদের সবার কাছে আমি এত বেশি কৃতজ্ঞ। আমি ওনার কথা অল্প পরিসরে আমি শেষ করতে পারবো না। প্রতিটা খেলার কথা বলতে গেলেই 1 ঘন্টা লাগবে বর্ণনা করতে। আমি কি বর্ণনা করব? কি ফুটবল, কি ক্রিকেট, কি ব্যাডমিন্টন, এমন কোন খেলা বাকি নাই। অ্যাথলেটিক্স থেকে শুরু করে সবকিছু
হ্যাঁ। এত গভীর ভাবে নিবেদিত ছিল যেটা মানে বলার না। আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছেন, আমরা সবাই দোয়া করি, আমি কেন সবাই দোয়া করবে যে আল্লাহ তুমি ওনাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মকামে তুমি ওনাকে রাখো এবং জান্নাতুল ফেরদাউস নসিব করো। এটা আমারও কথা, সবারই কথা, এটা এটা মুখে প্রকাশ করতে পারবো না। আজকে জয়নাল তুমি আমাকে এনে আমার, আমি কৃতজ্ঞ তোমার কাছে, আমি ওনার জন্য সামান্য একটু কথা বলতে পারলাম, কিন্তু ওনার কথা বলে কেউ শেষ করতে পারবে না। আগ্রাবাদের না, বাংলাদেশের অনেক লোক আছে, আছে কান আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ওনার কথা কেউ বলে শেষ করতে পারবে না, কেউ বলে শেষ করতে পারবে না। আমি আপাতত একটু বিশ্রাম নিলাম। বাবলু তুমি বলো। ধন্যবাদ, ধন্যবাদ নিজাম ভাই আপনাকে। নিজাম ভাই, বাবলু মাইক্রোফোন তোর কাছে। নিজাম ভাই, আফতাব ভাই সবাই তো বলে গেল, আমি তো এখানে ওনাদের কাছে আমি একদম নগণ্যই বলতে গেলে, কারণ নিজাম ভাই বেশি সংস্পর্শ ছিল কামাল ভাই। তবে আমরাও ছিলাম ছোটবেলা থেকে কামাল ভাইকে আমরা এমন একই নজরে দেখতাম যে আমরা ছোটবেলায় যখন ওনাদের পুকুরে গোসল করতে যেতাম, হাজিবাড়ির পুকুর বলতো সবাই, আমরা তো সব ওনার দাদার হাতেও আমরা ধরা পড়ছি অনেকবার। ওই যে এই পার দিয়ে, ঘাটের পার না, এই পার দিয়ে যখন জাম করছি পুকুরে, তখন উনি আমাদের কাপড় চোপড় নিয়ে গেছে অনেকবার। কিন্তু কামাল ভাই সেই কামাল ভাই যে হাসি, আমি জি, সে যে একটু কখনো ওনাকে দেখিনি যে একটু মানে মনটা কালো করে আছে। সেই ছোটবেলার থেকেই আমরা দেখছি উনি তখন বিয়ে শাদিও করে নাই, ইও করে নাই, সব ভাইয়ের বড় ভাই, সবগুলার বড় ভাই। আমরা এই জন্যই গেছি ঘন ঘন গেছি যে আমাদের সাথে অনেকেই, ওই বাড়ির অনেকেই আমাদের সাথে একসাথে পড়তে ক্লাস করতে। হ্যাঁ, তো আমাদের ওদের কাছে তো আমরা সবসময় মানে যেমন এরশাদ ছিল আর ইফতেখার আমার ক্লাস ফ্রেন্ড, তো ওই এই সুবাদে ওনাদের বাড়িতে আমরা আগে ছোটবেলা থেকেই যেতাম। আমরাও একটা সময় ছিল জি14-তে থাকতাম, জি14-তে থাকতাম যখন, তখন তো ওনাদের বাড়ির সাথেই লাগানো, এই শুধু খালটা পার হলেই ওনাদের বাড়ি। তো ওখান থেকে আমরা প্রতিদিনই যেতাম গোসল করার জন্য। তো গোসলের টাইমটা আমাদের জন্য ছিল পার টাইম। তো আমরা এক এক সময় সাঁতার কেটে ওপারে চলে যেতাম। ওনাদের যে বাংলা ঘরটা ছিল, বিশাল একটা বাংলা ঘর, বাংলা ঘরে গিয়ে দেখতাম। আমি এ ব্যাপারে আমার একটা লিখছি যে লাঞ্চের নওজোয়ান, তো এইটার মধ্যে একটা লিখছিলাম ম্যাগাজিনে। তো আমরা কি বলবো, ওই নওজোয়ান ক্লাবে গিয়েও ভাত খেয়েছি। তখন যুব ভাই একটা সময় ছিল, যুব ভাইরা থাকতো ওখানে, যুব ভাই রাজশাহীর সম্ভবত, না আফতাব ভাই? হ্যাঁ হ্যাঁ, যুব, হ্যাঁ, সেই বিশাল বিশাল চুল, একদম মানে নায়কচিত চেহারা। হ্যাঁ, তখন তো অনেক প্লেয়ার, তখন আমাদের আগ্রাবাদের প্লেয়াররাও সব সময় তখন ওই যে এনায়েত ভাইকে আনতো, ওইনুর ভাই, তারপরে অমলেশ সেন খেলছে নওজোয়ান ক্লাবে। ওনারা যখন ওখানে ওই বাংলায় ঘুমাইতো, হাফ প্যান্ট পরে পরে আমরা যেতাম, গিয়ে দেখতাম। সেই যে কামাল ভাই আবার আমাদেরকে নিয়ে যেত, পরিচয় করায় দিত। আমরা প্রতিবেশী ছিল আমাদের জাহাঙ্গীরের সাথে আমরা রেগুলার যেতাম, তো পরিচয় করায় দিত, এটারে চিনস না চিনস, ইবেহন জানোস না, একটা একটা করে পরিচয় করায় দিত। এত মাইন্ডফুললি ছিল যে আমরা ছোট কি বড় সেটা উনি কোনোদিনও দেখতো না। আর আমরা তো সবসময় ছিলাম নওজোয়ান ক্লাবের ভক্ত। যখনই খেলাধুলা হতো নওজোয়ান ক্লাবের স্টেডিয়ামে বলো, প্লো গ্রাউন্ডে বলো, সবসময় যেতাম। আর আমরা তো একটা জিনিসের অপেক্ষায় থাকতাম সবসময়, ক্রিকেটের মাঠে দর্শক হিসাবে খুব চিল্লাচিল্লি করার পরে লাঞ্চ টাইমে আসলে কামাল ভাইয়ের হোটেলের লাঞ্চ খাওয়ার লোকটা আমাদের ছিল। এক চাটিয়া এক বন্ধু বান্ধব যতগুলাই ছিলাম আমরা, কামাল ভাইও এমন ছিল যে আমাদের জন্য লাঞ্চ বেশি করে আনতো উনি, যে ইতার আল্লাহ রাখি দিস, তোরা খাই, ইতার আল্লাহ রাখি দিস। যখন আমরা বসে থাকতাম লাঞ্চের টাইমে, আমরা এক সাইডে বসে থাকতাম, সবাই কামাল ভাই তো জানতো যে ওরা আমার লাঞ্চের জন্যই বসে আছে। তো আমরা বসে থাকতাম, কি হাসি মুখে যে আমাদেরকে লাঞ্চ গুলা দিত ভাই, বিশ্বাস করবেন না। প্রত্যেকটা খেলা, প্রত্যেকটা দিন
আমি ওনার খেলা প্লো গ্রাউন্ডের মাঠেও দেখছি, প্লো গ্রাউন্ডে উনি ব্যাটিং করতে দেখছি, ওনাকে বোলিং করছে, মানে উৎসাহ যে প্রকার কি কি এই কামাল ভাইয়ের কাছ থেকে সবাই শিখতে পারবে। ওনার মতো এক কিংবদন্তি আগ্রাবাদ তথা চিটাগাং কেন সারা বাংলাদেশের কারিগর, ওনাকে বলতে হবে সারা বাংলাদেশের কে কারিগর, খেলায় কি ব্যাডমিন্টন থেকে শুরু সবগুলো গেমে উনি যে উৎসাহ দিছে, এই ছেলেবেলেরা যারা ওনার বদলতে আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে আগে পিছিয়ে যারা খেলেছে নওজোয়ান ক্লাবে, তারা অনেকেই রিজিকের যোগানদার, সে এমন একটা ভাবে ওনাদের তৈরি করে দিয়েছে, যারা কি বলবো কামাল ভাইয়ের এই কামাল ভাইয়ের এই ঋণ আমরা তো শোধ করতেই পারবো না। আর যারা যারা ওনার আতিথেয়তায় ওনার উৎসাহে খেলাধুলা করেছে তারা যে কোনো অবস্থাতেই শোধ করতে পারবে না, সেটা আমি বলতে পারি। তিনি শুধু চিটাগাং নয়, আমার হিসাবে তিনি ক্রীড়া জগতের কিংবদন্তি বাংলাদেশের। কারণ একটা সময় আমাদের সাথে নান্নুও খেলেছে জাম্বুরি মাঠে, আকরামরাও খেলেছে, তো তারপরে হ্যাঁ ও আগ্রাবাদ জাম্বুরি মাঠে খেলছে, আমাদের সাথে খেলছে, তো খেলে গেছে, টুর্নামেন্ট ছিল ব্যাঘ্র গোষ্ঠীর টুর্নামেন্টে। তো যাই হোক, তো ওনার যে উৎসাহ ওনার থেকে আমরা যে তখন পাইছি এটা তো কল্পনা করা যায় না। উনি যে কত বড় সংগঠক, সেই সংগঠক এই জীবনে আর আসবে কিনা এটা কল্পনাতীত, ভাবতেও কষ্ট হয়। ওনার মতো লোক আমরা হারিয়ে ফেললাম অল্প দিনে। আল্লাহ ওনাকে দীর্ঘ কাল বাঁচিয়ে রেখেছিলেন শুধু সংগঠনের সবার দোয়ায়। আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন এবং বেহেশতের শ্রেষ্ঠতম স্থান ফেরদৌস দান করেন, এটা আমরা সবাই একযোগে চাই, দোয়া করি আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব। ধন্যবাদ বাবলু তোমাকে। হ্যাঁ ধন্যবাদ। আজকে যে কথাটা, যেই স্মৃতিটা মনে পড়ে বারবার আমার, বিশেষ করে অর্থাৎ ক্রীড়া জগতে খেলাধুলার দিকে আমি একটু ঝোঁক কম ছিল, তোরা সবাই আমার জানিস বা আপনারা জানেন আমার। তারপরেও যখনই নওজোয়ান ক্লাবের ক্রিকেট খেলা হতো স্টেডিয়ামে, দল বেঁধে সবাই যেতাম, সেই আনন্দ করতাম। আর কামাল, আমরা তো সবাই জানতাম যে কামাল ভাই আসলেও, যেটা বাবলু যেটা বললি, যে উনি আসলে একজন ক্রীড়া জগতের সারা বাংলাদেশের এক শ্রেষ্ঠ সন্তান বলা যায়, এটা যারা চিনে তারা ভাবে। তো আমি কিছুদিন আগে আবার বলছি যে আমার ডান পাশে স্ক্রিনে দেখতে আছে যে খোকা মাইক্রোফোন হাতে, আমি আর খোকা গিয়েছিলাম বড় বাড়িতে বড় ভাইয়ের সাথে দেখা করতে। কেন জানি মন হঠাৎ করে অনুষ্ঠানের পরে ভাবলাম যে আসি, ওনার খবর নিয়ে আসি। যেয়ে দেখলাম উনি আমাদের যে আপ্যায়নতা করেছেন সেটা ভোলার মতন নয়। আর আমি চাচ্ছি এখন উনি বেঁচে থাকা পর্যন্ত যা পরিশ্রম করেছেন খেলাধুলার পিছনে, এবং আমার মনে হয় গত পরশুদিন পর্যন্ত তার মনে যে আশাগুলো, সেই কথাগুলোই আমি আপনাদের শোনাবো। যে আমি রেকর্ডিংটা করেছিলাম, ভেবেছিলাম কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে ওনার কথাগুলোকে আমি সবার সামনে তুলে ধরবো, কিন্তু সেই অনুষ্ঠান করার সৌভাগ্য আমার হয়নি আর ভাগ্যক্রমে। যাই হোক, আজকে উনি নেই, আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। তো আজকে আমি এই ওনার যে স্বপ্নের কথাটা, নওজোয়ান ক্লাবের সৃষ্টি থেকে যতদিন পর্যন্ত, ওনার অনেকগুলো কথা, ওনার কথা আমার কাছে প্রায় 1 ঘন্টার মতন একটা বক্তব্য আছে। তো আমি আজকে আপনাদেরকে পুরো 1 ঘন্টা শোনাবো না, আমি কাটশিট করে কিছুটা কমিয়ে 28 মিনিটের করে আনছি, এর চেয়ে আমি আর কমাতে পারছিলাম না। তো সেদিন আবার আমি ক্যামেরায় ছিলাম, প্লাস মাইক্রোফোন খোকার হাতে ছিল। যেহেতু খোকাকে আমি নিয়ে গেলাম, খোকা খেলাধুলা সম্পর্কে ভালো বোঝে এবং ইতিহাস সম্পর্কে সে জানে, সেই জন্য তাকে মাইক্রোফোন দিয়ে বললাম যে কামাল ভাইয়ের কাছে প্রশ্ন করার জন্য। তো কামাল ভাই সে প্রশ্নের উত্তরগুলো দিল। তা আমরা কি শুনতে পারি এখন কামাল ভাই যে কথাটা বললো? হ্যাঁ, এরপরে গিয়ে যদি কারোর কিছু বলার থাকে তাহলে বলবেন আর কি। এতক্ষণ কষ্ট করে আপনারা একটু ধৈর্য ধরে শুনুন, আমি কামাল ভাইয়ের স্মৃতির ইয়েগুলো শোনাচ্ছি আর কি। শুভেচ্ছা সবাইকে। আপনারা যারা ঠিক আমাদের সাথে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন,
আমি এমন একজন ব্যক্তিত্বের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। হাজীপাড়া বড় বাড়ির বড় ছেলে জনাব কামাল উদ্দিন, বর্তমান সময়ে চিটাগং প্রেস ক্লাব এবং চিটাগং সাহিত্য সংসদ থেকে পুরস্কার প্রাপ্ত জনাব কামাল উদ্দিন। ওনার কাছ থেকে আমরা আগ্রাবাদ খেলাধুলার জগৎ এবং আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের ইতিহাস সম্পর্কে কিছু জানবো। জনাব কামাল উদ্দিন, আমি ওনার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। কামাল ভাই, আপনি নামটা বলেন এবং কেমন আছেন আপনি? মোহাম্মদ কামাল উদ্দিন। আমার শরীর মোটামুটি ভালো আছি, তো সবসময় তো ভালো থাকতে পারতেছি না বয়সের কারণে। দুদিন ভালো থাকলে আমার দিন ভালো থাকে না। কামাল ভাই বলেন। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে এই আগ্রাবাদ অত্র এলাকার জাওনার থেকে ডাবল মোরিং পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় খেলাধুলার যে উৎকর্ষ সাধন হয়েছে এবং হয়েছিল, এটাতে আপনার অবদান অনস্বীকার্য, আমরা সবাই জানি। এই বিষয়ে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের প্রতিষ্ঠা ইতিহাস 1958-59 সালে, এই বিষয়টা কি আপনার মনে আছে? সবকিছু নিশ্চয়ই ওই ইতিহাসের সেটাই বলতে চেষ্টা করবো। নওজোয়ান ক্লাবের আসল উদ্যোক্তা ছিল এমন একজন ব্যক্তি, যে ব্যক্তির নাম ছিল, তাকে সবাই ক্যাপ্টেন মর্জন বলেই চিনত। সে রেলওয়ের একজন ইঞ্জিন ড্রাইভার ছিল। রেলওয়ে ক্লাব দেখে, রেলওয়ে ফুটবল ক্লাব দেখে উনি আমাদের এলাকাতে আসে। উনি বলে যে আমরা কেন পারবো না, আমাদের চেষ্টা করলে তো পারা যাবে। তো আমরা, উনিও আমার হাজিপাড়ার, কিন্তু আমরা হাজিপাড়া তখন এত বেশি খেলাধুলার জন্য ছেলেরা উদ্যোগ ছিল না। তখন একমাত্র আমাদের বাড়িটাই ছিল খেলাধুলার ইয়ে। উনি আমাদেরকে নিয়ে এই ব্যাপারী পাড়া ছিল তখন খেলাধুলার কেন্দ্র। বিশেষ করে এখানে কয়েকজন খেলোয়াড় ছিল ভালো, যাদেরকে নাম না বললে হয় না। তার মধ্যে আমি রফিক সাহেব, কাদর সাহেব, শফিক, তারপরে ইউসুফ সাহেব, শফিক সাহেব, তারপরে এর মধ্যে আগে সঙ্গে ক্যাপ্টেন মর্জন ছিল। ও পরবর্তীতে ওদের পড়াশোনায়, ওদের ইয়েতে আমরা কিছু ইয়াং ছেলে ওদের সাথে যোগ দিয়েছিলাম এবং আমরা শুধু তাদের সাথে প্রেরণাদারিয়া স্টেডিয়ামে নওজোয়ান ক্লাবকে রেজিস্ট্রেশন করার পর করলাম। তখন নওজোয়ান ক্লাব সেকেন্ড ডিভিশনে ফুটবল খেলা শুরু করে। সেকেন্ড ডিভিশন থেকে চ্যাম্পিয়ন 2 বছর পরে বোধহয় চ্যাম্পিয়ন হলাম ফার্স্ট ডিভিশন মধ্যে। তখন আরেকটা ক্লাব, আমাদের বি ক্লাব নওজোয়ান গ্রিন, আরেকটা ক্লাব আমরা তখন রেজিস্ট্রেশন করাই। তখন ওই ক্লাবের প্রতিনিধি ছিলেন আমার ভাই জালাল সাহেব ছিলেন। ওই প্রথমে ছিল ইউসুফ ভাই 1 বছর পরে ইয়ে করার পর, অবসর নেওয়ার পর, তখন ওই জায়গায় জালাল ভাইকে প্রতিনিধি করা হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে চিটাগং নিউ মার্কেটের সাজঘরের ইউসুফ ভাই, যাকে আমরা চিনি, উনি প্রথম ছিলেন দুই ক্লাবের, একজন ছিলেন নওজোয়ান ক্লাবের, একজন ছিলেন নওজোয়ান গ্রিনের। তো এইটাই ছিল প্রথম আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সেই 50-60 দশকের শুরুতে। এই তারপর আপনাদের মধ্যে উদ্দীপনা, প্রেরণা, এগুলো এই জন্য আমরা ইয়ে করবো শ্রদ্ধেয় ইউসুফ ভাইকে
রফিক মামা, ফেরদৌস সাহেব, শফিক মামা কিন্তু আমাদের সাথে খেলাধুলা প্র্যাকটিস করতো, কিন্তু উনি আমাদের ক্লাবে খেলতো না। উনি খেলতো সিটি ক্লাবে। উনি সিটি ক্লাবে খেলতো, কিন্তু আমাদেরকে টিম নিয়ে ইয়ে করার জন্য ওর উপর আলাদা থাকতো। এইভাবে আমরা ক্লাব শুরু করি। তারপর কামাল ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, যে এই যে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সম্পৃক্ততা আগ্রাবাদ কলোনি এবং আগ্রাবাদ অত্র এলাকার সাথে, এই যে খেলাধুলার যে উৎকর্ষ সাধন হলো বাংলাদেশে, একটা ইতিহাস, একটা বিশাল একটা ইতিহাসের জায়গা হচ্ছে আগ্রাবাদ। প্রথম এই ক্লাবে আমাদের এই এলাকার ছেলেমেয়েদেরকে নিয়ে তখন মাঠ ছিল, তখন আমরা প্রথম খেলা শুরু করি ব্যাপারী পাড়ার মাঠে, কলোনি আছে, ওখান থেকেই শুরু। ওখান থেকে শুরু করে ওখান থেকে যখন ওরা ওখানে বিল্ডিং করে ফেলে, তখন আমরা জামবুড়ি মাঠে চলে আসলাম। তখন জামবুড়ি মাঠে ফেরদৌস সাহেব মারা গেলেন খুব আগে, রফিক সাহেবও মারা গেল। এই পরবর্তীতে 3 বছর পর আমরা সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন উঠানো, 3 বছর পরে তখন আমি ক্লাবের একজন দায়িত্ব ব্যক্তি প্রয়োজন পড়ে গেছে, তাই মুজাম্মেল ভাইয়ের সাথে আমার তখন থেকে সম্পর্ক ছিল। মুজাম্মেল ভাইকে আমি নিয়ে গেলাম। আমি একটা ইতিহাস যতটুকু জানি, যে এই আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এখানে খেলাধুলার জন্য সম্পূর্ণ বড় বাড়ির 8 জন ফুটবলার একসাথে, এই বিষয়টা আপনি একটু বলেন, যে এটা একটা সাংঘাতিক। খেলতাম আমি, জামাল, দালাল, আলাউদ্দিন, সালাউদ্দিন, জসিম, তারপরে আফতাব, আফসার, ইফতেখার, বাবর। তো তার মধ্যে ফুটবল ক্রিকেট দুটোই খেলছি আমি, জসিম, আফতাব, তারপরে বাবু, ইফতেখার ফুটবল খেলবেন, ইফতেখার, আফসার, বাবু, এরা ফুটবল খেলে, ক্রিকেট খেলছি। আমি কথা প্রসঙ্গে একটা জিনিস জানতে চাই, আপনি জানেন যে আমাদের এই আগ্রাবাদের ফুটবলের ইতিহাস বলতে গেলে এই মানুষগুলির কথা কখনোই অস্বীকার করা যাবে না। এই মানুষগুলি ছিল আমাদের অনুপ্রেরণার মেইন ইয়ে ছিল যে ক্যাপ্টেন মফজল। উনি অশিক্ষিত লোক ছিল, একজন ইঞ্জিন ড্রাইভার, কিন্তু উনি এই এলাকার ছেলেদেরকে নিয়ে এই যে অনুপ্রেরণার ব্যাপার ছিল, সেটাই আসলে ধন্যবাদ যোগ্যতা ব্যক্তি। তার এই সুযোগ্য ছেলে আমাদের গোলকিপার ছিল আচ্ছা, আপনি ওর নামটা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছেন না, তবে আমার যে বিষয়টা আরেকটু আমার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন থেকে আমার টিমের সাথে ছিল, এমন ভালো গোলকিপিং করতো। মানে সে অবশ্য এখনো জীবিত আছে, বয়স হয়ে গেছে মোটামুটি। আর এই সাথে সাথে আর ওখানে ছিল ব্যাপারী ছিল ইসলাম, এরা। পরে যখন আমরা ফার্স্ট ডিভিশনে উঠি, তখন ছিল, তখন আস্তে আস্তে আরো প্লেয়ার ইয়ে করি। ইসমাইলকে নিয়ে গেছি। ইসমাইল তখন আগ্রাবাদে থাকতো। ইসমাইল তখন পরিচয় ছিল, ইসমাইল ফুটবল ভলিবল খেলতো, ফুটবল খেলতো না। ইসমাইলকে আমি দেখার পর বললাম যে তুমি ভলিবল খেলো, ফুটবল খেলো না খেলো, আমি তুমি তো গোলকিপার খেললে খুব ভালো খেলবা, তোমার হাইট আছে, ইয়ে আছে, হ্যাঁ আসো। তখন আমার কথা শুনে সে ফুটবল খেলায় অনুপ্রাণিত এবং খুব ভালো গোলকিপার হিসেবে সুনাম অর্জন করছে। ইসমাইল খতিবি যে এখনো আমাকে ভাইয়ের সালাম করে। শুধু ইসমাইল খতিবি না,
সবাই করে। সব যারা ছেলে। আমার হাতে ধরে খেলাধুলা শিখছে আগ্রাবাদের সব ছেলেরাই যে আমাকে সম্মান করে সম্মান করে। শ্রদ্ধা করে এখন পর্যন্ত। আমি এখন সবাই আজকে আমি তাদেরকে স্পোর্টসে খেলাধুলাতে নিয়ে যাওয়াতে তারা চাকরি পেয়েছে, তারা খেলাধুলায় অনেকেই, কেউ কাস্টমসে, কেউ ইয়েতে বিভিন্ন পোর্টে আসছে, কেউ ইয়েতে চাকরি পেয়েছে। সেটা আমাদের ইয়েতে, যার জন্য আমিও গর্ব করি, ওরাও আমাকে শ্রদ্ধা করে সবাই। আমি ওই জন্য গর্ব করি যে আমি কিছু ছেলে মেয়েদেরকে প্রভাইড করতে পেরেছি। অন্তত চট্টগ্রামে এবং বাংলাদেশে খেলাধুলার জগতে। অনেক ধন্যবাদ কামাল ভাই। এই যে বর্তমানে আগ্রাবাদে নতুন প্রাণের সঞ্চার হওয়ার উদ্যোগ দেখা যাচ্ছে, খেলাধুলায় উৎকর্ষতা সাধনে নতুন জেনারেশন এগিয়ে আসার চেষ্টা করছে। একটা কথা কি, খেলাধুলার এখন খেলাধুলার কমপ্লিটলি পয়সার উপর হয়ে গেছে। পয়সা ছাড়া খেলাধুলা এখন, কিন্তু আমাদের সময় এত পয়সা লাগতেছিল, তখন আমরা কেউ ইয়ে করতাম না, ব্যবসা করতাম না, ইয়ে করতাম না, কিন্তু আমরা তারপরেও খেলাধুলা ওখানে চালিয়ে গেছি, খেলাধুলা ইয়ে করছি। কিন্তু বর্তমানে আমরা পয়সা ছাড়া কোনো খেলা হয় না, হয় না। তো যার জন্য একটাই জিনিস, এই বর্তমানে আমাদের এলাকা তো নজর ক্লাব চলতেছে, ঠিক চলতেছে, বলবো নজর ক্লাবের একটা ছেলেও আমাদের এলাকার ছেলে নেই। এই বিষয়টা খুব দুঃখজনক। আমাদের একটা তখন একটা অ্যাডভান্টেজ পাইছিলাম আমরা, ওই জিনিসটা আগ্রাবাদ কলোনি নতুন হওয়ার পর ওখান থেকে বিভিন্ন ইয়ে থেকে ছেলেমেয়েরা আসছে, তাদের তো খেলতে হবে, তারাই আমাদের সাথে সংযুক্ত হইয়া তাদের ইয়েতেই আমরা আরো উদ্বুদ্ধ হলেন। হলাম। কিন্তু বর্তমানে সেই খেলার সুযোগটা ছেলেরা পাচ্ছে না। যেমন সত্যি কথা কি, আমি মাঝে মধ্যে হাঁটতে যাই আগ্রাবাদের ওখানে, ছেলেরা দেখি রাস্তায় খেলতেছে, তো ওটা কারো গাড়ি পড়লো, কারো গাড়িতে পড়লো, ওরা গালাগালি করে, বকাবকি করে। আমাদের ভাই যান কি করবেন, যাবে কোথায়? সেটাই সেটাই খুবই খুবই আমরা সরকারে বলে আমরা খেলাধুলার জন্য প্রচুর ইয়ে করতেছি, কিন্তু আসল জিনিসটা তো সরকার দেখে না। আগ্রাবাদে খেলাধুলার উৎকর্ষ সাধনে আর কোন কোন ব্যক্তিত্ব আপনার মনে পড়ে তারা আপনি সহযোগিতা পেয়েছেন? কোনো নামি দামি ব্যক্তি কি? আমি জানি যে অনেক গুণী খেলোয়াড় এই আগ্রাবাদে ছিলেন, তাদের সহযোগিতা কেমন পেতেন আপনি? ছিল মানে ধরেন ব্যাপারী বেড়ারে বেশিরভাগ ছিল, আমাদের হাজিপাড়ার যে আমাদের বাড়িটাই ছিল, আর ক্যাপ্টেন বর্জলের অনুপ্রেরণা ওনার ইয়েতেই আমরা ব্যাপারী পাড়ার ছেলেরাই আমাদেরকে উদ্যোগ করছে। এবং পরবর্তীতে কলোনির সাথে যখন আমরা যুক্ত হলাম, কলোনি থেকে সহযোগিতা পেয়েছি কলোনি। তবে কলোনির থেকে আমি মুজামল ভাই এলো আমার অনুপ্রেরণা। মুজামল ভাইকে আমি 3 বছর পর মুজামল ভাইকে পারবো, মুজামল ভাইকে আমাদের সঙ্গে নিয়ে আসলাম এবং ওখান থেকে তো পরবর্তীতে যখন সিজিকেপিতে আমরা ইয়ে করলাম, আমার নজর ক্লাব ফার্স্ট ডিভিশন উঠে যাওয়ার পর পরবর্তীতে আমি সিজিকেপি ইয়ে হিসাবে অফিসিয়াল হিসেবে ওখানে বেশি ইয়ে হওয়ার পর তখন আমি মুজামলকে আমাদের ক্লাবে সম্পৃক্ত করি এবং তাকে আমাদের ক্লাবের তো তখন আমি জেলার প্রতিনিধি ছিলাম, তো তাকে প্রতিনিধি হিসাবে ইয়ে করলাম। শেষ করে তাকে ডাক্তার কামালে খান সিজিকেপি তখন সেক্রেটারি, প্রথম সেক্রেটারি, ওনাকে ওনার দলে, কারণ উনি তো সরকারিভাবে সেক্রেটারি ছিলেন, ওনার ক্লাবের একজন প্রতিনিধি হিসাবে মুজামল ভাইকে ক্রিশ্চিয়ান ক্লাবের এই মুজামল ভাই প্রতিনিধি। এখনো সেই ক্লাবটা এখন মুজামল ভাইয়ের হাতেই আছে, কারণ ওনার কোনো ছেলে মেয়ে ছিল না, উনি মারা যাওয়ার পর আর কেউ দাবিদার ছিল না।
মোজামের কাছে এখন ওই ক্লাব, উনি ওই ক্লাবেরই প্রতিনিধি হিসাবে সিসিটিভিতে আছে, কিন্তু নজর ক্লাবের প্রতিনিধি হিসাবে মোজাম ভাই ছিলেন না। আমি ছিলাম, জালাল ছিলাম, ফেরদৌস সাহেব ছিলেন, তো রফিক সাহেব ছিলেন, সরি আমরা ছিলাম। মোজামেলকে নিয়ে যাওয়ার পর মোজামেলকে প্রথম সেক্রেটারি হিসাবে নজর ক্লাবের ইয়ে করলাম, পরবর্তীতে আমরা তাকে সভাপতি হিসাবে ইয়ে করি, অন্যদেরকে সেক্রেটারি হিসাবে। কামাল ভাই, আপনাকে আজকে এই ছোট ইতিহাসগুলির নামগুলি, আগ্রাবাদ নজর ক্লাবের যে ইউসুফ ভাইয়ের কথা বললেন, ক্যাপ্টেন রেলওয়ের যে ভদ্রলোক মোজাম্মেল সাহেব, উনি এই যে অনুপ্রেরণা মানুষগুলি নাম উল্লেখ করেন, এগুলি আমাদের খুব জানার প্রয়োজন ছিল। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কামাল ভাই। আপনি নিশ্চয়ই সুস্থ আছেন, আরও সুস্থ থাকবেন। আগ্রাবাদের ছেলেদের প্রতি আপনার কিছু উপদেশ থাকলে আপনি বলেন। আমরা আগ্রাবাদের অনেক বড় বড় আছি, কিন্তু কেউ আমরা চিন্তা করি না যে ছেলেমেয়েরা যেমন সন্ধ্যাবেলা, বিশেষ করে শুক্রবার তোমরা যদি আসো 4টা-5টার দিকে, 4টার দিকে দেখবা আমাদের এই মাঠে বেশ কিছু ছেলে ফুটবল ক্রিকেট খেলে। তো ওদেরকে মাঝে মধ্যে আমাদের এখানে দালালরা আছে, ওরা ইয়ে করে, মানা করে, ইয়ে করে। তো আমি বলি যে মানা করলে এই ছেলেগুলো যাবে কোথায়, এগুলো তো খেলার জায়গা নেই, খেলো এখানে 1 ঘন্টা খেলার তো আমাদের কিছু আসা যায় না, কিছু ক্ষতি না করলেই হলো। তো ওরা খেলে, তো তার মানে হলো কি মাঠের অভাব। সবচেয়ে বড় জিনিস হলো আমি যেটা অনুভব করলাম, মাঠটায় যদি থাকতো তাহলে ছেলেরা নিজেরাই খেলতো। এখন মাঠ না থাকতে কেউ খেলে না, সবাই বসে বসে আড্ডা মারে। দর্শক মন্ডলী, আপনারা বুঝতে পারতেছেন যে কামাল ভাইয়ের ভিতরে যে দুঃখ, যে আশা উনি এখনো সঞ্চয় করে রেখেছেন, সেটা হচ্ছে আগ্রাবাদ এলাকায় মাঠের খুব প্রয়োজন। খেলাধুলার উৎকর্ষতা সাধনে আমাদের খেলার মাঠের প্রয়োজনীয়তা কথা উল্লেখ করলেন কামাল উদ্দিন ভাই। একটা কথা আমি ভুলে গেছি, ক্লাব আগ্রাবাদ কলোনিতে গেল কেন? ক্লাব ছিল ব্যাপারীপাড়া থেকে নিয়ে গেলাম আমি। তখন এই মোজাম্মেলকে আমি সম্পৃক্ত করার পর মোজাম্মেলের পরিচালনায়, মোজাম্মেলের উৎসাহে আমি কলোনি, তখন মোজাম্মেল ছিল কলোনি থাকতো, তখন কলোনিতে নিয়ে গেলাম। এবং একটা এই সুবিধা ছিল, যেটা আমি সত্য কথা বলছি, আমাদের এলাকার ছেলেমেয়েরা একটু খেলাধুলা খুব ইয়ে ছিল না, কিন্তু আমি কলোনির ছেলেদের থেকে সহযোগিতা পেয়েছিলাম। ওই ইয়েতে আমি ওখানে আগ্রাবাদ নজর ক্লাবকে নিয়ে গেছিলাম। ধন্যবাদ কামাল ভাই, আপনার সাথে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হলো। আপনাকে আমরা আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনি চির সজীব থাকুন। আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। ফিরে এলাম আবার আমরা স্টুডিওতে। আসলে আরও অনেক কথা ছিল, যে আমি কিছু কিছু বাদ দিয়েছি আর কি, কারণ সময় আর বেশি দরকার, এই জন্য। তো মোটামুটি একটা সময় নিয়ে আমি করতে পারছি। তো এখানে শুনতেই পেরেছেন যে কামাল ভাইয়ের যে খেলার প্রতি কত ভালোবাসা, কতটুকু বর্তমানে রাস্তায় ছেলেরা খেলছে সেগুলো নিয়ে তার মাথা ব্যথা, মাঠ নেই এটাও তার মাথা ব্যথা প্রতিদিন। হ্যাঁ, এবং তার জীবনে যত মানুষ তার সাথে আসছে সবার প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, সেটা কিছু কিছু আমরা বুঝতে পেরেছি। এখন নিজাম ভাই, আফতাব ভাই, নিজাম ভাই কিছু বলেন, আমরা প্রায় শেষ করব, এই আপনার শেষ কথা দিয়ে শেষ করব। বলেন নিজাম ভাই। আমি একটু যোগ করব এখানে। কামাল ভাইয়ের যে মূল কারিগর, এবং যেটা বাবলু বললো, আমরা এটার সাথে একমত। শুধু আগ্রাবাদ
চট্টগ্রাম নয়, ওটা বাংলাদেশেই উনি একজন সংগঠক হিসাবে, খেলোয়াড় হিসেবে মূল কারিগর ছিলেন বাংলাদেশে, মানে খেলোয়াড়, সব ধরনের খেলোয়াড় তৈরি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কি, পরবর্তী পর্যায়ে ওনার বন্ধু যে মোজাম্মেল ভাই, উনিও এই ক্লাবটাকে সুন্দরভাবে শক্তভাবে ধরেছেন। ওখানে লুলু ভাইকে পাইছেন, ইসমাইল ভাইকে পাইছেন, আরো অনেক সিনিয়র যারা আছেন তারা ছিলেন, এবং সবচেয়ে ভালোভাবে সম্পৃক্ত রেখে গেলেন। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিনিস, যে ওনার ভাইদের ভিতরে বিশেষ করে সালাউদ্দিন ভাই, যেটা মানে এক নামে বলা চলে, বাংলাদেশের একটা কিংবদন্তি হতে পারতো, বা এখন আমি মনে করি উনি কিংবদন্তি, কারণ ওনার খেলা দেখে আমরা ওনার মতো খেলোয়াড় বাংলাদেশে এখনো কিন্তু তৈরি হয়নি। উনি যে মাপের খেলোয়াড় ছিলেন, উনি জসিম ভাই, আলাউদ্দিন ভাই, জালাল ভাই, এদের অবদান তো অস্বীকার করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু সবচেয়ে দুঃখ, কষ্ট, যে কামাল ভাই এত কষ্ট করছে, যে আমি ওই যে মফজল বললো, ক্যাপ্টেন মফজল, আমি বললাম 68 সনে, আমার সম্ভবত সালটা 68 হবে, আমি যখন ব্যাপারী পাড়া ওই চায়ের দোকানে ড্রেস করতে যাই, তখন ঢুকছি, মফজল, ক্যাপ্টেন মফজল উনি সামনে বসেছিল, আমাকে দেখে নাই। তো আমরা ডেইলি 2:30 বাজে রওনা হয়ে যাই রিক্সা করে, 2:30 রওনা হই চিটাং স্টেডিয়ামের দিকে, তখন 2:30 বেজে গেছে। তো উনি আজকে বলতেছে না যে কি চলো, উনি ওয়েট করতেছে যে বাইরে আমি আসি নাই, আমার দিকে খেয়াল। তো কামাল ভাই, কালাম ভাই ছিল একজন, কালাম ভাই, খালাম নেজাইম্যানো, নেজাইম্যে নেজাইম্যে করে, নেজাইম্যে করে, আসি ভিতরে, ও তৈলে চল 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 চল। আমার এই ক্যাপ্টেন মফজলের এই কথাটা, নেজাইম্যে করে, নেজাইম্যে নো, এই যে নৌজওয়ান ক্লাবের এই জিনিসগুলা কামাল ভাই সহ কত চেষ্টা করছে। আমরা বাংলাদেশ ব্যাংকের যেটা উত্তর পাশে, যেটা উত্তর পূর্ব পাশে যে বিরাট মাঠ ছিল, এখানে আমরা পুকুর পাড়ে ক্লাব করছি, নৌজওয়ান ক্লাব, আমরা মাটি নিজে কেটে আমরা ওইখানে ক্লাব ঘর করছি, মাঠ ওইখানে, ওই মাঠেও কিন্তু নৌজওয়ান ক্লাব খেলছে। এরপরে জাম্বুরি মাঠে এসে, কিন্তু সবচেয়ে খারাপ যে আমরা নিজেদেরকে দোষী মনে করি যে আমরা একটা মাঠ রাখতে পারলাম না, সরকারও দিল না, সরকারও, যার জন্য সমভাবে সরকার এবং আমরা সবাই দায়ী এই এলাকায় একটা মাঠ না থাকার জন্য। এটা আমি এই কষ্টের কথাটা বলতেছি এই জন্য যে এই এলাকার জনগণের জন্য কামাল ভাই যে নৌজওয়ান ক্লাব সৃষ্টি করে গেছে, সমস্ত বাংলাদেশ ব্যাপী খেলোয়াড়দেরকে করে গেছে, কিন্তু আজকে আমাদের যে মাঠ ছিল সেই মাঠ আমাদের এখন আর নাই। মাঠের অভাবে আমরা খেলোয়াড় সৃষ্টি করতে পারতেছি না, এবং নিজেদের ছেলেপেলেদেরকেও আমরা এসব জায়গায় সম্পৃক্ত করতে পারতেছি না। পরিবেশ থেকে শুরু করে সবকিছু, সুস্থতা, সবকিছু আজকে আমরা বিসর্জন দিয়ে বসে আছি। আর কামাল ভাই, মোজাম্মেল ভাই তারাও চেষ্টা করছে, পারে নাই, কিন্তু এটা আমাদের ব্যর্থতা। আমি মনে করি আমাদের এবং সরকারের উভয়েরই ব্যর্থতা, আমাদের এরিয়াতে একটা মাঠ আমরা করতে পারলাম না, এই জন্য আমার খুব কষ্ট। কামাল ভাই অত্যন্ত পরিশ্রম করে গেছেন, ওনার কথা আমি এক কথাই বললাম যে একদিনে বলে, 1 ঘন্টায় বলে শেষ হবে না। ওনার প্রতিটা খেলার সাথে উনি সম্পৃক্ত, ওইগুলো বলতে গেলে বছরের পর বছর লাগবে কামাল ভাই সম্পর্কে আলোচনা করতে গেলে, এবং ওনার পরিবারকে নিয়ে আলোচনা করতে গেলে, ওই বাড়িকে নিয়ে আলোচনা করতে গেলে, এটা মানে অল্প পরিসরে সম্ভব না। আমরা আজকে শেষ পর্যায়ে বলবো, আল্লাহ পাক যাতে ওনাকে বেহেশত নসিব করেন, এবং বেহেশতের সর্বশ্রেষ্ঠ জায়গা যাতে আল্লাহ পাক ওনাকে দেন, এটা আমাদের সবার চাওয়া, সবাই আমরা এক বাক্যে সেটাই চাই। আল্লাহ ওনার পরিবারকে সুখ ভুলার তৌফিক দেন, এবং ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এটাই আমরা মনে প্রাণে চাই। ধন্যবাদ জয়নাল, তুমি এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে আনার জন্য, এবং আমরা ওনার জন্য সামান্য একটু কথা বলতে পারছি, শেষ করতে পারি নাই, আরো অনেক কথা ওনার, যার জন্য একটু হলে বলতে পারছি, এটাই আমি ঋণী। আজকে আমার এই আজকে উত্থান বা আমার এই আজকে আমি যে জায়গায় আছি, এই জায়গায় উনি নৌজওয়ান ক্লাবেরই, আমি ওই ক্লাবে খেলার ফলশ্রুতিতেই চাকরির ফলশ্রুতিতে চাকরি শেষ করলাম। আজকে আমি চাকরি শেষ করে প্রতিষ্ঠিত হয়ে ছেলে মেয়ে নিয়ে আমি এখন থাকতেছি, চলতেছি, এটাও নৌজওয়ান ক্লাবের দান, আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক মহান, আল্লাহ পাক তো সর্বসর্বা, এরপর নৌজওয়ান ক্লাবই হচ্ছে মেইন আজকে আমার এই অবস্থানের জন্য। আমি ভাই শুধু কামাল ভাই সহ নৌজওয়ান ক্লাবে যারা সম্পৃক্ত, যারা মোজাম্মেল ভাই থেকে শুরু করে চলে গেছেন জালাল ভাই, আলাউদ্দিন ভাই, সবার কাছে আমি ঋণী কৃতজ্ঞ, সালাউদ্দিন ভাই, জসিম ভাই, সবার কাছে। এবং এই বাড়ির সবচেয়ে আরেকজন মহিলা যেনাকে আমরা মা বলতাম, সেই আফতাবের মা, ওনার কথা বলে শেষ করা যাবে না। উনি বাপরে বাপ, উনি ছিলেন আরেকজন মহিলা। আল্লাহ পাক ওনাকে বেহেশত দান করুক এবং জান্নাতুল ফেরদাউস দান করুক, এটা আমরা কামনা করি, চাই। এই জন্য ওনাদের কথা অল্প পরিসরে বলে শেষ করা যাবে না। কামাল ভাইয়ের কথা তো নাই, এখন মোজাম্মেল ভাই আছেন ওনার বন্ধু, এখন উনি হাল ধরেছেন, উনি হাল ধরে আসছেন, এখন জানি না আল্লাহ পাক ওনাকে কতদিন রাখবে। ওনারও সুস্বাস্থ্য কামনা করতেছি, আল্লাহ পাক যাতে ওনাকেও দীর্ঘায়ু করেন। জসিম ভাই, সালাউদ্দিন ভাই, ইসমাইল ভাই, লুলু ভাই, এরাও চেষ্টা করে যাচ্ছেন নৌজওয়ান ক্লাবকে সুন্দরভাবে
মানে প্রতিষ্ঠিত করে আরো খেলোয়াড় সৃষ্টি করার জন্য তারাও চেষ্টা করতেছে। আমরা আজকের এই দিনে কামাল ভাইয়ের জন্য এই দোয়াই করি, আল্লাহ পাক যাতে ওনাকে বেহেশতের শ্রেষ্ঠতম জায়গা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমি আর বলবো না, আফতাবকে বলতে বলে আমি শেষ করলাম। ধন্যবাদ জয়নাল, ধন্যবাদ বাবলু, ধন্যবাদ নিজাম ভাই। আফতাব ভাই আপনি কিছু বলেন, আমরা বলে শেষ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ নিজাম, মন থেকে যে কথাগুলো তুই বলছো এগুলোর উপরে কিছুই নাই। একটা জিনিস না বললেই নাই, আমি বড়দা আমার ভাইয়ের অনেক ছোট ভাই, আমরা দুজন যখন বসে কথা বলি তখন কখনো কেউ বুঝতে পারবে না আমি ওনার কত বড় ছোট ভাই। বড়দা একটা গুণ ছিল, ছোট বড় সবার সাথে মিশেছে, আর একটা অদ্ভুত হাসি ছিল ওনার মুখে, অদ্ভুত একটা হাসি, বিষাদের হাসি, খুশির হাসি, অদ্ভুত একটা হাসি। হ্যাঁ, বড়দা কাউকে অনেকেই টেলিফোন করছে, ইভেন কি অনেক মেয়েরাও আমাকে টেলিফোন করছে, বড়দার জন্য আফসোস করতে করতে ওদের খুব খারাপ লাগছে। হ্যাঁ, প্রত্যেকেই আফসোস করছিল বড়দা এভাবে চলে গেল। আমি বললাম বড়দার কম বয়স পাই নাই, যে বয়স পাইছি আলহামদুলিল্লাহ, কাউকে কোনো কষ্ট করে নেই সময়। এক দুপুরে ওনার খারাপ লাগছে, উনি মারা গেছে। আমি তো মনে করি উনি চলেই গেলেন, এই দুনিয়া থেকে কষ্ট না করে এক ডাক্তার উনি চলে গেলেন। আল্লাহ কি আমাদেরকে এরকম মৃত্যু দিবে? আমি তো এরকম মৃত্যু আছেই বসে আছি। আমার সবাই আমরা এরকম, আল্লাহ ওনাকে এক ডাক্তার নিয়ে গেছে, উনি ব্যস্ত নথির করতে কি বলবো, ওনাকে মনে রেখে আজকে এই অনুষ্ঠানটার আয়োজন করছে, আমাদেরকে ডাকছে, আমরা ওর সাথে একসাথে গিয়ে বড়দার সম্বন্ধে অনেক কথা বলতেছি। আগ্রাবাদ যতদিন থাকবে বড়দা আগ্রাবাদ হিসেবে রয়ে থাকবে, বড়দার সাথে আছে আরো অনেকেই বেঁচে থাকবে যারা বড়দার সম্পৃক্ত। আমি আমাদের জনগণকে ধন্যবাদ দিয়ে, ধন্যবাদ দিয়ে, আপনাকে ধন্যবাদ দিয়ে, আর যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছে শুনতেছে তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে বড়দার রুহের মাগফিরাত কামনা করে বড়দার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। ধন্যবাদ। আমি এই বলে আমি ধন্যবাদ আফতাব ভাই। আমি জানি আপনারা কামাল ভাই সম্পর্কে বলতে চাইলে হয়তো আমারও আরো 2 ঘন্টাও শেষ হবে না, তারপরে সংক্ষেপে আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদের, আর আপনারা আমার সঙ্গে আসছেন এই জন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আসলে এই ডকুমেন্টটা আমি আসলে করেছিলাম আমি অন্য এক ধরনের প্রোগ্রাম করার জন্য, তো সেটা হলো না, তাই আপনাদের সামনে এইটাই প্রেজেন্ট করলাম কিছুটা কাটশিট করে। এবার বাবলু আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। বাবলু, হ্যাঁ ধন্যবাদ জয়নাল তোকে, আসলে একজন মহান ব্যক্তিত্বকে আমাদের সামনে তোলার জন্য তোর। তো আমি তোর সাক্ষাৎকারটা দেখলাম কামাল ভাই নিলি, যে উনি কত বড় মনের মানুষ ছিল, একটি বারের জন্য নিজের কৃতিত্ব, নিজের গুণ কীর্তন, নিজের অহমিকা কোনদিন কোন অবস্থাতেই প্রকাশ করে। সে যে কত বড় মনের মানুষ এটা যারা তার সংস্পর্শে এসছে তারাই বুঝতে পারছে, তারাই জানে, তারাই বলতে পারবে। তো আমরা একটু দূরে ছিলাম যার কারণে আমরা এত হইনি ওনার সাথে। ওনার বক্তব্যটা যে শুনলাম এই বয়সে, হ্যাঁ এই বয়সে উনি যে বক্তব্যটা দিছে, আমরা ওনাকে 1000 বছর স্মরণ রাখবো যতদিন বেঁচে আছি, আমাদের প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে ওনার সত্য ছায়া, ওনার সেই এই আত্মত্যাগে, এই উনি যে ত্যাগ স্বীকার করেছেন ক্রীড়া জগতের জন্য, আল্লাহ ওনাকে 1000 বছর মানুষের প্রাণে রাখুক, প্রিয়মদীদের প্রাণে রাখুক, এই কামনা করছি। ধন্যবাদ জানান। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং ধন্যবাদ যারা কমেন্ট করেছেন, যারা সব মানুষরা, যেমন আমি কিছু সংক্ষেপে বলে দিই। আমেরিকা থেকে আমাদের বকুল, সাইফুল আলম, তারপরে আতিকুল হোসেন,
তারপরে আরিফ মাহমুদ, ধন্যবাদ আরিফ মাহমুদকে। আমি আসলে ধন্যবাদ দেই খোকাকে এই জন্য যে বাংলাদেশ থাকতে সময় আরও কিছু মানুষের বক্তব্য আলোচনা এগুলো আমি তাকে সঙ্গে নিয়ে করতে পেরেছি, এই জন্য আলীবাকর জুকরকে, সাইদ মারুফকে ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কথা লিখেছে। যাই হোক, তবে আমরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ওনার রুহের মাগফিরাত কামনা করে। ওনার কথা আসলে বললেও শেষ হবে না, আরও অনেক শেষ হবে। তো আমার এই স্মৃতির মালাতে অর্থাৎ ভয়েস অফ আগ্রাবাদ ইউটিউবে ওনার এই স্মৃতিটা গেঁথে থাকলো আজকে দিনের মতন। তো আশা করি আপনারা যখনই যা দেখবেন আপনার ইউটিউবে ভয়েস অফ আগ্রাবাদে আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আমি আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবার কাছে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আগ্রাবাদ মানে পূর্ণাঙ্গ একটি কবিতার বই। আগ্রাবাদ মানে উল্লেখযোগ্য কবিতার উল্লেখযোগ্য দুটো লাইন। আগ্রাবাদ মানে ভালোবাসার শব্দটিও ম্লান, অসীম মমতার অদৃশ্য প্রাণ। আগ্রাবাদ মানে আমাদের অতীত উজ্জ্বল দৃশ্যমান। আগ্রাবাদ মানে আমরা সকলেই সমান সমান। আগ্রাবাদ মানে মাটির গন্ধ লেগে আছে গায়ে। আগ্রাবাদ মানে আমরা সবাই একই মায়ের গর্ভের সন্তান।